আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজের একাদশ শ্রেণী মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মোহাম্মদ ওমর খৈয়াম চৌধুরী, প্রভাষক, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। তোমরা এর আগে আমি মোটামুটি তোমাদেরকে আশা করি আমি আরও 2টি ক্লাস তোমাদেরকে দিয়েছি, ক্লাস করেছি। আশা করি ক্লাসগুলি তোমরা পেয়েছ। তো তোমাদের আমি গত 2টি ক্লাসে তোমাদেরকে 3টি ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা বই কিনবে। আমি বইয়ের নাম এবং আমার টেলিফোন নাম্বার দিয়েছিলাম। তো আশা করি নাম্বার পেয়েছো এবং বই কিনেছো। যারা বই এখনও কিনতে পারো নাই তাদেরকে বলছিলাম যে আমার সাথে ফোনে কথা বলার জন্য। তোমরা এখনও কেউ আমাকে ফোন করো নাই। তোমরা ক্লাসগুলি কেমন লাগলো সেই সম্পর্কে আমাকে কমেন্ট করার জন্য বলেছিলাম। তোমরা ক্লাস করে মন্তব্য করো নাই, কমেন্ট করো নাই। তো যাই হোক, তোমরা কি করেছো সেটা তোমরা জানো। আমি আমার ক্লাসটুকু প্রতি সপ্তাহে তোমাদের ক্লাস করব। তো তোমাদের আবারও বিনীতভাবে অনুরোধ করব তোমরা যাতে ক্লাসগুলো করো। আর আরেকটি কথা, তোমাদেরকে কলেজ সম্পর্কিত তোমাদেরকে অবশ্যই বলেছিলাম যে তোমরা কলেজে যখনই আসবে কলেজ ইউনিফর্ম পরে এবং আইডেন্টি কার্ড সংগ্রহ করে কলেজে আইডেন্টি কার্ড নিয়ে এবং ইউনিফর্ম পরে কলেজে আসতে হবে। আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে তোমরা অবশ্যই কলেজের নিয়মাবলী অবশ্যই পালন করবে। কলেজের নিয়মকানুন সম্পূর্ণরূপে তোমাদেরকে পালন করতে হবে, অন্যথায় কলেজ ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না। যাই হোক, আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম বাক্য, যুক্তিবাক্য, পদের ব্যাপ্যতা, তারপরে এ, ই, আই, ও বাক্য কি, কয় ধরনের বাক্য আছে, এইগুলি সম্পর্কে আমি তোমাদের গত ক্লাস করিয়েছিলাম। আশাগুলি ক্লাস তোমরা পেয়েছ। আজকে আমরা আরেকটা কলেজে বলছিলাম যে আমাদের এই বিষয়ে কতগুলো মৌলিক নিয়ম, ফান্ডামেন্টাল কতগুলো সূত্র নিয়ম আছে, সেই নিয়মগুলি তোমাদেরকে আমি আগে প্রথম কয়টা ক্লাসে সেগুলি করব। তারপরে আমি তোমাদেরকে আমার যে 8টা চ্যাপ্টার আছে যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারে, সেই চ্যাপ্টারগুলি নিয়ে তোমাদের ক্লাস করব। তো আজকে আরেকটি বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কতগুলো মৌলিক সূত্রাবলী নিয়ে তোমার সাথে কথা বলবো। যে যেমন একটি যুক্তিতে কি থাকে? একটি যুক্তিতে থাকে আশ্রয়বাক্য, সিদ্ধান্ত। একটি যুক্তিতে কি থাকে? আশ্রয়বাক্য, সিদ্ধান্ত। আমরা যুক্তিবিদ্যা ফার্স্ট পেপার যখন আমরা বই কিনলে তোমরা যারা বই কিনেছো, তোমরা বইটা একটু খুলে দেখো। তোমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেজে, বিভিন্ন চ্যাপ্টারে তোমরা দেখবে যে 4র্থ, 5ম, 6ষ্ঠ অধ্যায়ে তোমরা দেখবে কতগুলা যুক্তি আছে। তো এই যুক্তির ভিতরে 2টা অংশ আছে, একটা হলো আশ্রয়বাক্য, একটা হলো সিদ্ধান্ত। তো আমি যে কথাটা বলছি যে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তটা তোমাদের এখন জানতে হবে, বুঝতে হবে, সেটা আগে প্রথম দরকার। এখন বলতে পারো যে স্যার কোনটা আশ্রয়বাক্য, কোনটি সিদ্ধান্ত? এখন এটা জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, অমাধ্যম অনুমান, মাধ্যম অনুমান। অমাধ্যম কি, অনুমান কি, মাধ্যম অনুমান কি? অমাধ্যম অনুমান হলো একটি মাত্র আশ্রয়বাক্যের উপর নির্ভর করে যে সিদ্ধান্ত পাওয়া যায় তাকে বলা হয় অমাধ্যম অনুমান। আমি আবার বলছি, একটি মাত্র আশ্রয়বাক্যের উপর নির্ভর করে যে সিদ্ধান্ত পাওয়া যায় তাকে বলা হয় অমাধ্যম অনুমান। আর একের অধিক আশ্রয়বাক্য থেকে যদি সিদ্ধান্ত পাওয়া যায় তখন তাকে বলা হয় মাধ্যম অনুমান। আচ্ছা, এখন যে আশ্রয়বাক্য এবং কোনটা সিদ্ধান্ত, একটা যুক্তি 2টি অংশ, আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত। যে কোনো যুক্তির শেষ লাইনটিকে আমরা বলবো সিদ্ধান্ত বা কনক্লুশন। অর্থাৎ আমি আবার বলছি, যে কোনো যুক্তির শেষ লাইনটিকে আমরা বলবো সিদ্ধান্ত। আর উপরে যে বাক্যগুলো থাকবে আমরা এদেরকে বলবো আশ্রয়বাক্য। খুব ভালো করে আমরা খেয়াল করি, কোনো যুক্তিতে আশ্রয়বাক্য একটিও থাকতে পারে, 2টিও থাকতে পারে, 3টিও থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত আমাদের একটাই। অর্থাৎ যে কোনো যুক্তির সিদ্ধান্ত হবে একটাই, কিন্তু আশ্রয়বাক্য 1টি, 2টি, 3টি হতে পারে। তাহলে এখন আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত জানার কি সহজ উপায়? তোমরা বইটা খুলে দেখবে, যে কোনো যুক্তির শেষ লাইনটিকেই আমরা বলবো সিদ্ধান্ত, আর উপরে যে বাক্যগুলো থাকবে এদেরকে বলবো আশ্রয়বাক্য। আমি একটা বাস্তব একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে।
যেমন একটা উদাহরণ দিলাম যে সকল মানুষ হয় মরণশীল, করিম হয় একজন মানুষ, অতএব করিম হয় মরণশীল। তাহলে এই যে একটি যুক্তি দিলাম, একটি বাস্তব উদাহরণ দিলাম, এখানে কোনটি আশ্রবাক্য, কোনটি সিদ্ধান্ত? এখানে অতএব করিম হয় মরণশীল, যেটা শেষ লাইন, এটি হবে সিদ্ধান্ত। আর উপরের যে দুটি বাক্য, এই দুটি বাক্যকে আমরা বলি আশ্রবাক্য। তাহলে আমরা এখানে কি বললাম? উপরের যে দুটি বাক্য এগুলি হলো আশ্রবাক্য, আর শেষ লাইনটিকে আমরা বলবো সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত চিনার আরেকটি উপায়টি বলি, শেষ লাইনটি তো হবেই এবং সিদ্ধান্তের আগে অতএব বা সুতরাং দিতেই হবে। অর্থাৎ যে লাইনে অতএব থাকবে, সুতরাং থাকবে, সেটি হবে সিদ্ধান্ত। আর উপরে বাক্যগুলোকে আমরা বলবো আশ্রবাক্য। তাহলে তোমরা একটি উদাহরণের সাহায্যে জিনিসটাকে আরো ক্লিয়ার করে দিলাম। এখন এক অমাধ্যম অনুমান, যে মাধ্যম অনুমান যে আমরা বললাম, এখানে একটি আশ্রবাক্য থাকবে। তাহলে আমরা যে আগের যে একটি তোমাদের উদাহরণ দিলাম যে সকল মানুষ হয় মরণশীল, করিম একজন মানুষ, অর্থাৎ করিম হয় মরণশীল, এখানে আশ্রবাক্য হলো দুইটি। এখানে হলো আশ্রবাক্য কয়টি? দুইটি। আর শেষ লাইনটি হলো সিদ্ধান্ত। এখন এই যে আশ্রবাক্য আমাদের এখানে আছে দুইটি, এই প্রত্যেকটি আশ্রবাক্যে এক একটি স্বতন্ত্র নাম আছে। এই নামগুলো অবশ্যই আমাদের একটু জানা দরকার। কি কি? প্রথম যে বাক্যটি সেটি হবে প্রধান আশ্রবাক্য, পরের যে বাক্যটি সেটি হবে অপ্রধান আশ্রবাক্য, আর শেষ যে লাইনটি সেটি তো অবশ্যই সিদ্ধান্ত। তাহলে এখানে আশ্রবাক্য হলো কয়টি? দুইটি। যখন আশ্রবাক্য দুটি হবে, প্রথম বাক্যটি হবে প্রধান আশ্রবাক্য, পরেরটা হবে অপ্রধান আশ্রবাক্য, আর শেষটি হবে সিদ্ধান্ত। আচ্ছা, এখন এই আশ্রবাক্যের এখানে আরেকটা জিনিস বললাম, যে একটু আগে যে বললাম যে অমাধ্যম অনুমান। অমাধ্যম মানে কি বললাম? আমাদের আশ্রবাক্য হবে কয়টি? একটি। আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, অতএব মিম হয় মরণশীল, তাহলে এই যে একটা যুক্তি, একটা বাস্তব উদাহরণ, এখানে কিন্তু আশ্রবাক্য একটা, কিন্তু আগের যে উদাহরণ এখানে ছিল, আগের যে উদাহরণ ওখানে ছিল দুইটি, আর এখানে আছে একটি। তাহলে একটি আশ্রবাক্য থাকলে তাকে আমরা বলবো অমাধ্যম অনুমান, আর একের অধিক যখন থাকবে তখন তাকে বলবো মাধ্যম অনুমান। যেমন একটা উদাহরণ দিই, ক হয় মরণশীল, খ হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে আমাদের আশ্রবাক্য হলো কয়টি? দুইটি। তাহলে আশ্রবাক্য একাধিক হলে বা একের অধিক হলে তখন সেটা হবে মাধ্যম অনুমান, আর একটি হলে তখন আমরা একে বলবো অমাধ্যম অনুমান। তাহলে আজকে আমরা যে জিনিসটা জানলাম, শিখলাম, সেটা হলো কি, একটি যুক্তি কি কি থাকে, বা আশ্রবাক্য কি, সিদ্ধান্ত কি, আশ্রবাক্য আমরা কিভাবে চিনতে পারি এবং সিদ্ধান্তটা কিভাবে চিনতে পারি, এবং অমাধ্যম অনুমান কি, মাধ্যম অনুমান কি। এখন যে আশ্রবাক্য যখন দুটি থাকে তখন যেটা উপরটাকে বলি প্রধান আশ্রবাক্য। এখন প্রশ্ন হলো যে এটাকে প্রধান আশ্রবাক্য কেন বলবো? আমরা একটু পরিষ্কারভাবে জিনিসটা একটু ক্লিয়ার করি তোমাদেরকে। সেটা হলো যে আমরা বলছিলাম যুক্তিবিদ্যায় পদ হলো তিনটি: প্রধান পদ বা অপ্রধান পদ, মধ্যপদ। আর এই পদের প্রধান পদের সংকেত হলো পি, অপ্রধান পদের সংকেত হলো এস, এবং মধ্যপদের সংকেত হলো এম। এখন যে কোনো যুক্তিতে আমাদের তিনটি পদ অবশ্যই থাকবে, এবং তিনটি পদ অবশ্যই প্রতিটি যুক্তিতে দুইবার করে থাকতে হবে। আমি আবার বলছি, আমাদের পদ হলো কয়টি? তিনটি। প্রধান পদ যার সংকেত হবে পি, সেকেন্ড হলো অপ্রধান পদ যার সংকেত এস, 3 নম্বর হলো মধ্যপদ যার সংকেত হলো এম। এখন এই যে যুক্তিতে আশ্রবাক্য এবং সিদ্ধান্ত থাকে, এখানে কিন্তু তিনটি পদই থাকতে হবে, এবং প্রত্যেকটি পদ অবশ্যই দুইবার করে থাকতে হবে, নাহলে সেটা সঠিক যুক্তি হবে না। তাহলে এখন প্রশ্ন হলো যে স্যার, এই যুক্তিতে আমরা কোন পদ কিভাবে সেটা বের করব? বের করা একটা উপায় হলো, সহজ উপায় হলো, এমন একটা শব্দ, এমন একটা পদ দেখবে আশ্রবাক্যে থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না, তখন একে আমরা বলবো মধ্যপদ। তাহলে আমরা কি বললাম? একটা শব্দ যে কোনো যুক্তিতে আমরা দেখব যে একটি শব্দ
একটি পদ আশ্রয়কে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাহলে আমরা একে বলবো মধ্যপদ। আমরা দেখো, আমি একটি উদাহরণ দিয়েছিলাম, উদাহরণটা আবার একটু বলি। সকল মানুষ হয় মরণশীল, করিম হয় একজন মানুষ, অতএব করিম হয় মরণশীল। তোমরা খেয়াল করো, এখানে মানুষ পদটি আশ্রয়কে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। অতএব তাহলে আমরা খুব সহজে এখান থেকে আমরা ধরতে পারলাম মানুষ পদটি কি হবে, মধ্যপদ। কারণ মানুষ পদটি আশ্রয়কে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। তাহলে আমরা দেখলাম, তাহলে এই মধ্যপদের সংজ্ঞাটা আমরা কি দিব, যে পদ উভয় আশ্রয়কে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে আমরা বলি কি, মধ্যপদ। তাহলে আমরা মধ্যপদটা চিনার সহজ উপায় কি, মধ্যপদ সবসময় আশ্রয়কে থাকবে, মধ্যপদ কখনো সিদ্ধান্তে থাকবে না। আর আমরা আগের ক্লাসে আমি তোমাদের কয়েকবার বলেছি, একটি যুক্তিবাক্যের তিনটি অংশ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। তাহলে সিদ্ধান্তে যেটা উদ্দেশ্য এটা সবসময় হবে অপ্রধান পদ, এবং সিদ্ধান্তে যেটা বিধেয় সেটা হবে প্রধান পদ। তাহলে আমরা এখানে দেখলাম, এবং যে কথাটা আমি তোমাদেরকে বলেছি যে একটি যুক্তিতে তিনটি পদ থাকতেই হবে এবং প্রত্যেকটি পদ দুইবার করে থাকতে হবে। তাহলে এখানে আমরা তিনটি পদ আমরা দেখলাম, যে পদ উভয় আশ্রয়কে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে আমরা বলি মধ্যপদ। এবং সিদ্ধান্তে যেটা উদ্দেশ্য একে আমরা বলি অপ্রধান পদ, এবং সিদ্ধান্তে যেটা বিধেয় একে আমরা বলি প্রধান পদ। এবং যে জিনিসটা আমরা একটু দেখতে বলছি যে প্রত্যেকটি পদ দুইবার করে আছে কিনা, আমরা একটু খেয়াল করলে, উদাহরণ দিকে তাকালে আমরা জিনিসটি দেখতে পাই যে মানুষ আছে এখানে কয়বার, দুইবার। মানুষ শব্দটি দুইবার, করিম শব্দটি দুইবার, মরণশীল এই শব্দটিও আছে দুইবার। তাহলে এখানে আমরা যে দেখলাম যে একটা যুক্তি যেটা আমি বললাম, এখানে প্রত্যেকটি পদ দুইবার করে এখানে দেওয়া আছে, অর্থাৎ এই যুক্তিটি আমার সঠিক যুক্তি হলো। এখন যদি কোনো কারণে এমন একটি যুক্তি আমরা দিয়ে দিলাম যেখানে একটি পদ তিনবার, একটি পদ একবার, তাহলে সেটা সঠিক যুক্তি হবে না। তাহলে আমরা এখানে এই আজকে যে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত পদ এগুলি সম্পর্কে আমরা জানলাম। এবং এই যুক্তিতে আমরা যে দুটি পদ, এদেরকে আমরা ইচ্ছা করলে PSM দ্বারা সাংকেতিকভাবে রূপ দিতে পারি। পি মানে আমরা কি বললাম, প্রধান পদ, এস মানে অপ্রধান পদ, এম মানে মধ্যপদ। তাহলে এই পদগুলি দিয়ে আমরা একটি বাস্তব যুক্তিকে বা বাস্তব উদাহরণকে আমরা ইচ্ছা করলে সাংকেতিক রূপ দিতেও পারি। আমরা এই যে একটা উদাহরণ বললাম, একে আমি একটু সাংকেতিক রূপ দেওয়ার রূপ দিচ্ছি। দেখো তোমরা, সকল মানুষ বললাম যে মানুষটা মধ্যপদ, তাহলে সকল এম হয় মরণশীল কোন পদ বলেছি, প্রধান পদ। তাহলে সকল এম হয় পি। করিম হয় যে মানুষ, তাহলে করিমটা কোন পদ, অপ্রধান পদ, তাহলে এস হয় এম, অতএব করিম হয় মরণশীল, অতএব এস হয় পি। তাহলে এই সাংকেতিক যে একটা চিহ্ন আমরা PSM দ্বারা, প্রধান পদ পি, অপ্রধান পদ এস, মধ্যপদ এম, তাহলে এই তিনটি আমরা কিন্তু এই তিনটি পদের তিনটি সাংকেতিক রূপ আছে, চিহ্ন আছে, এই চিহ্ন কখনো আমরা বদলাতে পারবো না। পি মানেই সবসময় প্রধান পদ, এস মানেই সবসময় অপ্রধান পদ, এম মানে সবসময় মধ্যপদ। তাহলে আমরা যে কোনো বাস্তব উদাহরণকে যুক্তিকে আমরা ইচ্ছা করে PSM দ্বারা একে সাংকেতিক রূপ দিতে পারি। তাহলে এই যুক্তিতে এই উদাহরণকে আমরা যদি সাংকেতিক রূপ দেই, তাহলে জিনিসটা কি দাঁড়াবে, সকল এম হয় পি, এস হয় এম, অতএব এস হয় পি। তাহলে তোমরা একটু দেখবে এখানে দুইটি এম, দুইটি পি, দুইটি এস। তাহলে আমরা খুব সহজে এখানে আমরা জিনিসটা দেখলাম যে কোনো যুক্তিতে যে কোনো উদাহরণে প্রধান পদ দুইবার থাকবে, অপ্রধান পদও থাকবে দুইবার, এবং মধ্যপদও থাকবে দুইবার। তাহলে আমরা এই পদ সম্পর্কিত জানলাম, যুক্তি কি, আশ্রয়বাক্য কি, সিদ্ধান্ত কি, অমাধ্যম অনুমান কি, মাধ্যম অনুমান কি। আচ্ছা, আমরা এই জিনিসগুলি সম্পর্কে আমরা পরিষ্কারভাবে এগুলি ধারণা হলো। আগে যে জিনিসগুলি তোমাদের আমি ক্লাস নিয়েছিলাম, বাক্য, যুক্তিবাক্য, পদের ব্যাপ্যতা, সার্বিক বাক্য, বিশেষ বাক্য, সদর্থক বাক্য, নর্থক বাক্য, AEIO, এই চারটি বাক্য আমাদের পুরো ফার্স্ট পেপারে এই চারটি বাক্য সারা বইতে আছে। এই চারটি বাক্য আমাদের খুব ভালোভাবে রপ্ত করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমার পুরো যুক্তিতে ফার্স্ট পেপারটা আমাদের সহজে যাবে। আচ্ছা, আমরা এগুলি সম্পর্কে আমরা জানলাম। এই চারটি বাক্যে আমার আরেকটা জিনিস আমরা আগেও ক্লাসে বলেছিলাম যে সংযোজক ছাড়া আমরা কোনো বাক্য লিখতে পারবো না। এই সংযোজকটা অবশ্যই আমাদের
হয় অথবা নয় হতেই হবে। হয় অর্থ স্বীকার করা, নয় মানে অস্বীকার করা। এই সংযোগ ছাড়া আমরা কোনো বাক্য লিখতে পারবো না। আচ্ছা, এখন আমরা যে 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 জিনিসগুলো আমরা পড়লাম, শিখলাম, আমরা এই বাক্যগুলো সম্পর্কে আমরা বই তোমরা যারা বই কিনেছো বই খুলে বই তো পাবে। আমি আবার ক্লাসে আবার এগুলি দরকার প্রয়োজন আবার তোমাদের এগুলি ক্লাস দিব। তোমরা বইগুলি খুলে দেখবে বইতে আমাদের কি কি আছে, বইয়ের চ্যাপ্টারগুলো কি আছে। এখন আমরা মোটামুটি ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আমাদের জানা দরকার, মৌলিক বিষয়গুলো, সূত্রাবলী, নিয়মগুলো আমরা মোটামুটি আমরা শেষ করে ফেলছি। আমরা এখন এই ফার্স্ট পেপারে প্রথম 2 চ্যাপ্টার আমাদের একদম মানে থিওরি চ্যাপ্টার, অর্থাৎ এখানে কোনো প্রথম 2 চ্যাপ্টারের ভিতরে তেমন কোনো ফান্ডামেন্টাল বিষয় নেই। পরের চ্যাপ্টারগুলো থেকে আমাদের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেগুলি আছে, সেগুলো আমরা দেখব। তো তোমরা প্রথম চ্যাপ্টারে যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যা পাঠের কি প্রয়োজনীয়তা আছে, যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান না কলা, বা যুক্তিবিদ্যার প্রকৃতি, পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো, এই বিষয়গুলো তোমরা প্রথম চ্যাপ্টারে আছে। তোমরা বইটা রিডিং করতে হবে। রিডিং পড়লে এখান থেকে খ্রিস্টপূর্ব কোন শতকে এরিস্টটল, আমরা আগে বলেছি যুক্তিবিদ্যার জনক হলেন এরিস্টটল। এরিস্টটলের আগে কে, পরে কে, খ্রিস্টীয় কোন 3য় শতকে, 4র্থ শতকে কে এই দর্শন চর্চা করেছে, দর্শনদের যুক্তিবিদ্যা কিভাবে আসছে, দার্শনিকদের কি কাজ, দর্শন চর্চা কখন থেকে শুরু হয়েছে, বর্তমান সময়ে সমসাময়িক যুগে কারা দার্শনিক, প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, এগুলি সব বিস্তারিত তোমাদের সব বই প্রথম চ্যাপ্টারে 2য় চ্যাপ্টার তোমরা আমাদের সুন্দর মতে আমাদের বইতে দেওয়া আছে। তোমরা বই পড়লে দেখবে যুক্তিবিদ্যার সাথে কম্পিউটার বিজ্ঞানের কি সম্পর্ক, নৃবিজ্ঞানের সাথে কি সম্পর্ক, অথবা অন্য বিজ্ঞানের সাথে কি সম্পর্ক থাকতে পারে, সেটি বইতে পরিষ্কারভাবে দেওয়া আছে। এখন আর পুরো বই তো অনলাইনে আমরা ক্লাস নিতে পারি না। আমি মৌলিক যে বিষয়গুলো এগুলি তোমাদের অনলাইনে ক্লাস করে দেবো তোমাদের, এবং সাথে সাথে কিছু বাড়ির কাজ দিয়ে যে তোমরা রিডিংটা পড়ো। রিডিংটা প্রথম চ্যাপ্টার 2য় চ্যাপ্টার রিডিং পড়ো। রিডিং পড়লে এই যুক্তিবিদ্যার ইতিহাস, যে প্রাগৈতিহাস থেকে যুক্তিকে কখন থেকে সেটা শুরু হয়েছে, ইতিহাসকে যুক্তিবিদ্যা কারা গবেষণা করেন, বা যুক্তিবিদ্যার কাজ কি। আমরা বলছিলাম যে যুক্তিবিদ্যার কাজে সত্যকে অন্বেষণ করা। তুমি সামাজিক জীবনে, মানুষ সামাজিক জীব, সমাজে বাস করতে গেলে তাকে অনেক নিয়মকানুন সম্পর্কে জানতে হয়, শিখতে হয়। সমাজে সত্য মিথ্যা সব আছে, সঠিক বেঠিক, কোনটি সঠিক কোনটি সঠিক নয়, ঠিক কি তুমি মানুষ, আল্লাহ তাআলা মানুষকে বিচার বুদ্ধি দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। মানুষ চিন্তাশীল প্রাণী, আমরা বলি মানুষ বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণী। তাহলে বিবেক বুদ্ধি দ্বারা তুমি কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি ন্যায়, কোনটি অন্যায়, এই জিনিসগুলি তোমাকে জানতে হবে। এবং এইগুলি জানার দায়িত্ব হলো যুক্তিবিদ্যা পড়লে তুমি সেগুলি জানতে পারবে। অতএব আমরা যারা যুক্তিবিদ্যার স্টুডেন্ট বা যুক্তিবিদ্যার শিক্ষক, আমাদের কাজ হলো আমরা যুক্তিবিদ্যা নিয়ে জ্ঞান অন্বেষণ করব, সত্যকে আমরা গ্রহণ করব, সত্যকে অন্বেষণ করব, আর যেটা মিথ্যা সেটাকে আমরা বর্জন করব। আমাদের সেই কাজটি আমরা করতে হবে। সেই জন্য আমরা সবসময় বিবেককে আমরা প্রশ্ন করে ওখান থেকে সঠিক, যে আমরা যে কোনো কাজ করলে সেখানে কোনো না কোনো কারণ থাকে। কারণ আবার 2 ধরনের কারণ হতে পারে, সেটা বাস্তব কারণ, অবাস্তব কারণ। একটি স্টুডেন্ট যখন পরীক্ষায় ফেল করে, সেখানে বাস্তব কারণ আমরা ধরে নিতে পারি সে পড়ালেখা করে নেই, তাহলে এটি হবে বাস্তব কারণ। এখন যদি বলি যে একটা অবাস্তব কারণ, যে পরীক্ষায় ফেল করেছে, সে প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে, প্রশ্নপত্র কঠিন হওয়ার পিছনে ফেল করতে, যদি যে স্টুডেন্ট পড়ালেখা করেছে সে তো পাস করেছে, তাহলে যে পড়ালেখা করে না সে স্বাভাবিকভাবে পাস করে, এটি হলো বাস্তব কারণ। তাহলে এভাবে আমরা যারা যুক্তিবিদ্যার স্টুডেন্ট, যারা যুক্তিবিদ্যা পড়বো, তাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে হবে যে কোনটি বাস্তব কারণ, কোনটি অবাস্তব কারণ, এখানে কোনটি সত্য, কোনটি মিথ্যা। তাহলে আমরা সেখান থেকে আসল সত্যটাকে অন্বেষণ করব, জ্ঞান অন্বেষণ করব, জ্ঞানের পথে এগিয়ে যাব। আমরা সত্যটাকে সবসময় গ্রহণ করবো, মিথ্যাটাকে বর্জন করবো। আমরা বিবেককে প্রশ্ন করব। দার্শনিকদের কাজই বলেছেন যে পৃথিবীতে যত ঘটনাই ঘটুক না কেন, তার কোনো না কোনো কারণ আছে, কারণ ছাড়া কোনো কার্য করতে পারে না। সেই সঠিক কারণটা খুঁজে বের করার চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে। তাহলে আমরা সত্যিকার জ্ঞানটা আমরা খুঁজে পাবো বা জ্ঞান অর্জন করতে পারবো। তাহলে আমরা
এইখান থেকে সত্য প্রত্যেকে দায়িত্ব এবং সঠিক জ্ঞানটি অর্জন করতে পারে, তাহলে আমাদের সমাজ রাষ্ট্র অবশ্যই উপকৃত হবে এবং সমাজ এবং রাষ্ট্রে আমরা শান্তিতে থাকতে পারবো। যাই হোক, আমরা তোমাদের আবারও আমি বলছি, তোমরা প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারটা একটু বইটা খুলে পড়বে, রিডিং করবে। ওখান থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই আমায় ফোন করবে। আমি আমার ফোন নাম্বারটা আবারও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বার হলো 01911245103। আরেকটা নাম্বার 01887520026। আর তোমাদেরকে গত ক্লাসেও আমি তোমাদেরকে বলেছিলাম বই কেনার জন্য। তোমরা যারা কাপ্তাইতে আসো, ওখানে আজাদ লাইব্রেরি আছে, ওখানে অধ্যাপক ফৌজিয়া, আমার নামটি মনে রাখো, বই অধ্যাপক ফৌজিয়া, ওখানে যুক্তিবিদ্যা বই পাবে। চন্দ্রকোনাতে বই পাবে, ছাত্র বন্ধু লাইব্রেরিতে পাবে, ওখানে অধ্যাপক ফৌজিয়ার বইটি সবসময় পাবে। তোমরা যারা এখনো বই কিনতে পারো নাই, তোমরা অবশ্যই তাড়াতাড়ি বই কিনে ফেলো। আমরা অনলাইনে প্রতিনিয়ত আমি এবং আমাদের আফসানা ম্যাডাম দুইজনই প্রত্যেক সপ্তাহে 2-3টি করে ক্লাস করব যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারে। অতএব তোমরা তাড়াতাড়ি বই কিনে ফেলো, বই কিনে ক্লাস করো, এবং ক্লাস করে সাথে সাথে ক্লাসের কি সমস্যা, কি বুঝতে পারলে, কি বুঝতে পারলে না, এটা আমাদেরকে ফোন করে জানবে। আর কলেজে আসবে, কলেজে আসে কলেজ থেকে সব স্যারের টেলিফোন নাম্বার নিয়ে যাবে, আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশ। তোমরা পড়ালেখা করবে, নিয়মিত পড়াশোনা করবে, স্যারদের সাথে ম্যামদের সাথে কথা বলবে। ইউনিফর্ম, তোমরা যারা এখনো ইউনিফর্ম সেলাই করো না, তারা ইউনিফর্ম সেলাই করে ফেলবে। আর কলেজে এসে বা কারো মাধ্যমে, তোমার গার্ডিয়ানের মাধ্যমে কলেজ থেকে ছবি দিয়ে আইডেন্টিটি কার্ডটা নিয়ে যাবে। অবশ্যই কলেজ ক্যাম্পাসে যখন প্রবেশ করবে, কলেজের অবশ্য পালনীয় কর্তব্য দায়িত্ব তোমরা জানতে হবে, বুঝতে হবে। এভাবে তোমরা কলেজে তোমরা আসবে। তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা, এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এই ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।